হ্যালো, আজকের টপিক হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন প্রসেস। ড্রাগ অ্যাবজর্পশন প্রসেস মানে হচ্ছে যে ড্রাগটা কিভাবে অ্যাবজর্ব হচ্ছে এবং কি কি প্রসেস ফলো করে অ্যাবজর্ব হচ্ছে এটা। এখন আমার এই প্রসেসটা জানার আগে জানতে হবে যে ড্রাগটা অ্যাকচুয়ালি কোথা থেকে অ্যাবজর্ব হচ্ছে। ড্রাগ অ্যাবজর্ব ওইখান থেকেই হয় যেখানে আমরা এটা অ্যাপ্লাই করে থাকি। ড্রাগ আমরা অ্যাপ্লাই করে থাকি, সাইটগুলো হলো আই, স্কিন, মাসেল, লাংস অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই কয়েকটা সাইটে নর্মালি আমরা ড্রাগ অ্যাপ্লাই করে থাকি। এই এলিমেন্টারি ট্র্যাকে আমরা ড্রাগটাকে দিয়ে থাকি হয় সলিড ফর্মে না হলে লিকুইড ফর্মে। তো আর ইন্টারমাসকুলারলি হচ্ছে যে আমরা লিকুইড ফর্মে দেই। তারপরে লাংসে তো আমরা দেই হচ্ছে ইনহেলারের মাধ্যমে, আইতে ড্রপ, স্কিনে লোশন। আমরা যদি জিআইটির কথা চিন্তা করি, সাপোজ এটা একটা লুমেন, এটা একটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের একটা লুমেন, যেখানে আমি একটা ট্যাবলেটকে সলিড ফর্মে খেলাম। এখন এই যে সলিড ফর্মে যে ড্রাগটা আমি খেলাম, এটা তো সম্পূর্ণ সলিড ফর্মে আমার বডিতে ঢুকবে না, এটাকে অবশ্যই ছোট ছোট পার্টিকেলে ব্রেকডাউন হতে হবে। এই ব্রেকডাউনটাকে আমরা ডিসইন্টিগ্রেশন বলি। ডিসইন্টিগ্রেশনের মাধ্যমে একটা বড় পার্টিকেল ছোট ছোট পার্টিকেলে ভাঙে, টুকরা টুকরা হয়। এই ছোট ছোট পার্টিকেলগুলো আমার এই যে ইন্টেস্টাইন, এই লুমেনের ভিতরে কিছু কন্টেন্ট আছে, মিউকাস আছে, বিভিন্ন রকমের জিনিস যেগুলো আমরা খাচ্ছি সেগুলো, ওকে, তো ওগুলোর সাথে ডিসলভ হয়। এই প্রসেসটাকে বলা হয় ডিসলিউশন। এইবার আমার এই স্মল পার্টিকেল ড্রাগটা ইন্টেস্টাইনাল লুমেনের ইন্টেস্টাইনাল কন্টেন্টের সাথে ডিজলভ হয়ে এটা অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব হওয়ার সময় এরা কিছু প্রসেসকে ফলো করে, যার মধ্যে সিম্পল ডিফিউশন আছে, ফিল্ট্রেশন ডিফিউশন আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, তারপরে ফ্যাসিলিটেড ডিফিউশন অ্যান্ড অ্যান্ডোসাইটোসিস। মোটামুটি এই 5টা প্রসেসের মাধ্যমেই আমার ড্রাগটা অ্যাবজর্ব হয়ে থাকে। এখন এই যে প্রসেসগুলো, এতগুলো প্রসেসের কেন দরকার? একটা প্রসেসের মাধ্যমে কেন আমার ড্রাগ অ্যাবজর্ব হচ্ছে না? অ্যাকচুয়ালি আমরা একই টাইপের ড্রাগ খাচ্ছি না, আমরা বিভিন্ন ক্যারেক্টারের ড্রাগ খাচ্ছি। আর এই বিভিন্ন ক্যারেক্টারের ড্রাগকে অ্যাবজর্ব হওয়ার জন্য বিভিন্ন রকমের প্রসেস থাকতে হয়। সাপোজ আমি এটাকে ধরে নেই, এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন, লিপিড বাইলেয়ার। এখানে মাঝখানে কিছু ক্যারিয়ার প্রোটিন আছে, ওকে। সো এটা একটা লিপিড বাইলেয়ার। আর আমরা অনেকেই জানি, ম্যাক্সিমাম সবাই জানি যে লিপিড বাইলেয়ার লিপিড সলিউবল সাবস্টেন্সদেরকে সেলের ভিতরে এন্ট্রি দেয়, ফ্রি টিকিট তাদের জন্য। লিপিড বাইলেয়ারগুলো সেলের ভিতরে ঢুকতে পারবে, বাট লিপিড সলিউবল সাবস্টেন্সগুলো সেলের ভিতরে ঢুকতে পারবে, বাট ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো সেলের ভিতরে ঢুকতে পারবে না, কারণ আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন অ্যালাউ করে না। তো এখন যদি আমি সবার ফার্স্টে কথা বলি সিম্পল ডিফিউশনকে নিয়ে। সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে আমার যে অ্যাবজর্পশন প্রসেসটা, এটার মধ্যে আমার কী কী জিনিস লাগবে? 1 নম্বরে লাগবে হচ্ছে যে আমার মলিকিউলগুলো, পার্টিকেলগুলো, ড্রাগ পার্টিকেল। দেন লাগবে আমার একটা বায়োলজিক্যাল মেমব্রেন, অ্যান্ড এখানে আছে এক্সট্রাসেলুলার স্পেস, অ্যান্ড এখানে আছে ইন্ট্রাসেলুলার স্পেস। ওকে, সো আমার এখানে বায়োলজিক্যাল মেমব্রেন, এখানে আমার ড্রাগ পার্টিকেল, এক্সট্রাসেলুলার স্পেস, ইন্ট্রাসেলুলার স্পেস। এখন আমার অ্যাবজর্পশনের জন্য এই যে ফিল্ড, এটার দরকার।
এখন আমার আমার যে এই যে ড্রাগগুলো, এই যে ড্রাগ পার্টিকেলগুলো, এরা হচ্ছে লিপিড সলিউবল অ্যান্ড এটা হচ্ছে এদের ক্যারেক্টার যে এরা লিপিড সলিউবল। অ্যান্ড এদের আরও একটা গুড পয়েন্ট হচ্ছে যে এখানে এদের কনসেন্ট্রেশন অনেক বেশি, সেলের ভিতরে এদের কনসেন্ট্রেশন কম। এখন যেহেতু আমার সেলের ভিতরে কনসেন্ট্রেশন কম এবং বাহিরে কনসেন্ট্রেশন বেশি, সাথে আরও তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আমার মেমব্রেনটা তাদেরকে ফ্রিতেই ঢুকতে দিচ্ছে কোনো এনার্জি ইউজ ছাড়া। তখন তারা করে কি, এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা, হাই কনসেন্ট্রেশন অ্যান্ড লো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে। মানে হচ্ছে আমার এখানের অতিরিক্ত কনসেন্ট্রেট জায়গাগুলো থেকে মলিকিউলগুলো ইন্টারসেলুলার স্পেসে ঢুকতেছে। আর যেহেতু আমার বায়োলজিক্যাল মেমব্রেনটা লিপিড সলিউবল সাবস্টেন্সটাকে সহজেই ঢুকতে দিচ্ছে, সো আমার এখানে কোনো এনার্জির অথবা ক্যারিয়ারের দরকার পড়তেছে না। তবে হ্যাঁ, এই জিনিসটা একটা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে, সেটা হচ্ছে টেম্পারেচার। সাপোজ আমি এখানে টেম্পারেচার ইনক্রিজ করে দিলাম, আমি যদি এখানে টেম্পারেচার ইনক্রিজ করে দেই তখন আমার এই মলিকিউলগুলোর মুভমেন্ট বেড়ে যাবে। মলিকিউলগুলোর মুভমেন্ট যখন বেড়ে যাবে তখন তারা দৌড়ে দৌড়ে, আগে তো আস্তে আস্তে যাচ্ছিল, এখন যেহেতু তার টেম্পারেচার বেড়ে গেছে সেহেতু তারা দ্রুত সেলের ভিতরে এন্টার করবে এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে কমিয়ে দিবে। সো আমার টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে আমার ডিফিউশনটাও বৃদ্ধি পাবে, আর টেম্পারেচার যদি কমে যায় তাহলে ডিফিউশনও কমে যাবে। তো এটা গেল হচ্ছে যে টেম্পারেচারের ব্যাপার। এছাড়া আমি যে এই যে বলতেছি, এই যে আমার সাবস্টেন্সগুলো বাহির থেকে ভিতরের দিকে যাচ্ছে, শুধু যে বাহির থেকে ভিতরের দিকে যাচ্ছে তা না, যদি ভিতরের দিকে আমার সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে সে ভিতর থেকে বাহিরের দিকে আসতে পারে। সো এটা একটা বাই ডিরেকশনাল প্রসেস। তো আমি সিম্পল ডিফিউশন সম্পর্কে কিছু কিছু জিনিস কি জানলাম, যে আমার এখানের যে মলিকিউলগুলো আছে তাদের ক্যারেক্টার হতে হবে তারা লিপিড সলিউবল, এবং একটা বায়োলজিক্যাল মেমব্রেন আছে যে লিপিড সলিউবল সাবস্টেন্সকে ঢুকতে দিচ্ছে। সাথে আমার এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের একটা পার্থক্য আছে সেলের ভিতরে এবং বাহিরে। এই জিনিসটাকে ইউজ করে বাহিরের জিনিসগুলো ভিতরে ঢুকছে, আবার ভিতরে যদি বেশি থাকে ভিতরের জিনিসগুলো বাহিরের দিকে ঢুকতেছে। সো এটা একটা বাই ডিরেকশনাল প্রসেস। এই যে সিম্পল ডিফিউশনটা, এটা কিছু লকে ফলো করে। এর মধ্যে একটা হচ্ছে ফিক্স লর সূত্র অনুযায়ী আমার এই ডিফিউশন প্রসেসটা 3টা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, তো ডিপেন্ডেন্ট অ্যান্ড ফিক্স লতে যে জিনিসটা ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে যে 1 নম্বরে হচ্ছে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আমার মলিকিউলার কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তখন আমার রেট অফ ডিফিউশন বেশি থাকবে। কনসেন্ট্রেশন বেশি হলে রেট অফ ডিফিউশনও বেশি হবে। এটা গেল একটা। 2 নম্বরে হচ্ছে যদি আমার সারফেস এরিয়া বড় থাকে, সারফেস এরিয়া যেহেতু বড় সেহেতু এরা বেশি বেশি যেতে পারবে। একটা ছোট জায়গা দিয়ে যাওয়ার চেয়ে বড় একটা জায়গা দিয়ে যাওয়ার সুবিধা বেশি। সো সেই সুবিধাকে ইউজ করে আমার রেট অফ ডিফিউশনটাকে বেড়ে যাচ্ছে। সো আমার সারফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে আমার রেট অফ ডিফিউশনটাও বেড়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস হলো আমার থিকনেস। এটা যদি আমার বায়োলজিক্যাল মেমব্রেন হয় তাহলে তার যে থিকনেসটা, লিপিড বাইলেয়ারের যে থিকনেসটা, এই থিকনেসটা উপরেও আমার সিম্পল ডিফিউশনটা ডিপেন্ড করে। থিকনেস যদি বেড়ে যায় তখন আমার এই কম্পোনেন্টগুলোকে, এই থিকনেসটাকে পেনেট্রেট করতে টাইম বেশি লাগবে। সো আমার ডিফিউশন রেটটা একটু কমে যাচ্ছে। তার মানে কি, আমার থিকনেস যদি বেশি হয় ডিফিউশন রেট অফ ডিফিউশনটা কমে যাচ্ছে। এই 3টা জিনিসের উপরেই আমাদের রেট অফ ডিফিউশনটা ডিপেন্ড করে, আর এটাই হচ্ছে যে ফিক্স ল।
ল অফ মাস অ্যাকশন, সিম্পল ডিফিউশনটা এই লটাকেও ফলো করে। এই লটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ল আমাদের যে বায়োলজিক্যাল মেমব্রেনের থ্রু যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালংয়ে যে মলিকিউলগুলো ট্রান্সপোর্ট করতেছে, এই জিনিসটা, এই যে ডিফিউশন রেটটা, এই যে যাওয়ার যে রেটটা, এটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে। আমার যত বেশি মলিকুল বেশি থাকবে তত বেশি ডিফিউশন তাড়াতাড়ি হবে। এটাই হচ্ছে যে ল অফ মাস অ্যাকশন। সো যত বেশি কম্পোনেন্ট থাকবে ডিফিউশন তত বেশি হবে। এখন হচ্ছে যে সিম্পল ডিফিউশনের একটা সামারি। সিম্পল ডিফিউশনের সামারির মধ্যে আমার লিপিড বাইলেয়ার আছে, এটা হচ্ছে বায়োলজিক্যাল মেমব্রেন। এর পাশে এটা হচ্ছে এক্সট্রাসেলুলার স্পেস, যেখানে আমার লিপিড সলিউবল কম্পোনেন্টগুলো আছে। অ্যান্ড এটা ইন্ট্রাসেলুলার স্পেস, যেখানে লিপিড সলিউবল কম্পোনেন্টের পরিমাণ কম। এখন এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে ইকুইলিব্রিয়াম করার জন্য, ইকুয়াল করার জন্য আমার এখান থেকে কিছু লিপিড সলিউবল সাবস্টেন্স আমার ইন্ট্রাসেলুলার স্পেসে চলে আসবে। এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালংয়ে এই যে সাবস্টেন্সটা এখান থেকে এখানে চলে আসলো উইদাউট ইউজিং এনার্জি অ্যান্ড ক্যারিয়ার, এটাকে বলা হয় সিম্পল ডিফিউশন। এই সিম্পল ডিফিউশনে আমার কোনো এনার্জির ইউজ হচ্ছে না, কোনো ক্যারিয়ারের ইউজ হচ্ছে না। তার মানে কি, যেহেতু যেখানে কোনো এনার্জি অ্যান্ড ক্যারিয়ার ইউজ হচ্ছে না, সো এটা অবশ্যই একটা স্লো প্রসেস। অ্যান্ড যেহেতু এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সাথে মিল রেখে চলতেছে, সো এটা অবশ্যই বাই ডিরেকশনাল। মানে যেদিকে কনসেন্ট্রেশন বেশি থাকবে সেখান থেকে যেদিকে কনসেন্ট্রেশন কম থাকবে সেখানে চলে আসবে। এটা ইন্ট্রাসেলুলার স্পেস এক্সট্রাসেলুলার স্পেসের উপরে ডিপেন্ডেন্ট না, এটা কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডেন্ট। অ্যান্ড দেন হচ্ছে যে আমার টেম্পারেচার যদি আমার ইনক্রিজ হয়ে যায়, আমার মলিকিউলগুলোর হাত পা গজাবে, ওরা দৌড়ায় দৌড়ায় হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে চলে আসবে। মানে মুভমেন্ট বেড়ে যাবে, মুভমেন্ট বেড়ে যাওয়ার কারণে আমার মলিকিউলগুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে চলে আসবে এবং আমার ডিফিউশন রেটটাও বেড়ে যাবে। এছাড়া আমার এই ডিফিউশন, সিম্পল ডিফিউশনটা ফিক্স ল অ্যান্ড ল অফ মাস অ্যাকশনকে ফলো করে। ফিক্স ল অনুযায়ী আমার সিম্পল ডিফিউশন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সারফেস অ্যান্ড থিক বায়োলজিক্যাল মেমব্রেনের উপরে ডিপেন্ডেন্ট। আর মাস অ্যাকশন অনুযায়ী কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে আমার ডিফিউশন রেটটা ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে যে সিম্পল ডিফিউশন। এই সিম্পল ডিফিউশনের যে মাধ্যমে যে ড্রাগগুলো অ্যাবজর্ব হয়, সেই ড্রাগগুলো হচ্ছে অ্যাসপিরিন, মরফিন, প্যাথিডিন আর প্যারাসিটামল। ম্যাক্সিমাম হচ্ছে যে পেইন কিলার, ওকে, বারবিচুরেটও অ্যাবজর্ব হয়। এরা সবাই হচ্ছে যে লিপিড সলিউবল ড্রাগ, এর জন্য এরা সিম্পল ডিফিউশনের মাধ্যমে সহজেই বায়োলজিক্যাল মেমব্রেনটাকে ক্রস করে চলে যাচ্ছে। নেক্সট প্রসেস হচ্ছে ফিল্ট্রেশন ডিফিউশন অর অ্যাকুয়াস ডিফিউশন। এই প্রসেসটাও সিম্পল ডিফিউশনের মতো কোনো এনার্জি অ্যান্ড ক্যারিয়ার ছাড়াই হয়ে থাকে। আমার যদি এটা কোনো বায়োলজিক্যাল মেমব্রেন হয় এবং এখানে যদি আমার ড্রাগ পার্টিকেলগুলো থাকে, তারা এখান থেকে এখানে আসবে, বাট এরা কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য আসবে না। এরা আসবে হচ্ছে যে একটা প্রেশারের কারণে। ওকে, আমি প্রেশারের ব্যাপারটা পরে বলতেছি, আগে বলে নেই যে এটা, এই যে মলিকিউলগুলা, এরা হচ্ছে যে ওয়াটার সলিউবল মলিকিউল। এই মলিকিউলগুলোর ক্রাইটেরিয়া হচ্ছে যে এরা হচ্ছে ওয়াটার সলিউবল অ্যান্ড এখানে যারা ঢুকবে তাদের মলিকিউলার ওয়েট হচ্ছে যে 100 ডেল্টনের থেকে কম। সো এদের ওয়াটার সলিউবল হইতে হবে অ্যান্ড এদের মলিকিউলার ওয়েট 100 ডাল্টনের কম হতে হবে। এটা হচ্ছে যে আমার ফিল্ট্রেশন ডিফিউশনের ড্রাগ পার্টিকেলের ক্যারেক্টার। এরা যে এখান থেকে ঢুকবে, আমরা তো জানি যে আমার যদি লিপিড বাইলেয়ার হয়, তারা সহজে তারা ওয়াটার সলিউবল সাবস্টেন্সকে অ্যালাউ করে না, তাহলে এরা ঢুকবে কীভাবে?
আবার সেখানে যেখানে আমি বলেও রাখছি যেখানে কোনো ক্যারিয়ার অথবা কোনো এনার্জির ইউজ হবে না। অ্যাকচুয়ালি আমাদের যে বায়োলজিক্যাল মেমব্রেন আছে, ন্যাচারালি এদের এখানে ছোট ছোট পোর থাকে, এই পোরগুলোকে অ্যাকুয়াস পোর বলা হয়। সো আমার যে অ্যাকুয়াস পোর, এই অ্যাকুয়াস পোরগুলো ছোট ছোট ওয়াটার সলিউবল সাবস্টেন্সকে ইন্ট্রাসেলুলার স্পেসে ঢুকতে দিবে। এখন কথা হলো, পোর তো সব সেলেই আছে, বাট সব জায়গায় কি ফিল্ট্রেশন ডিফিউশন হচ্ছে? অ্যাকচুয়ালি সব জায়গায় ফিল্ট্রেশন ডিফিউশন হচ্ছে না। আমাদের যে ব্লাড ভেসেল, আমি যদি চিন্তা করি এটা একটা ব্লাড ভেসেল, এখানে আমি কি জানি কি কি আছে? এখানে আমার প্লাজমা প্রোটিন আছে অ্যান্ড ফ্লুইড আছে। এই যে প্লাজমা প্রোটিন, এদের সাইজ অনেক লার্জ এবং এরা একটা প্রেশার এক্সার্ট করে, এটা হচ্ছে কলয়েডোসমোটিক প্রেশার। আর এই ফ্লুইডটা একটা প্রেশার এক্সার্ট করে, এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই কলয়েডোসমোটিক প্রেশারের কাজ হচ্ছে যে আমার ফ্লুইডটাকে এই যে লুমেন এর বাহিরে যেতে দিবে না। আর হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কাজ হচ্ছে যে এরা লুমেন থেকে ফ্লুইডটাকে বাহিরে, লুমেনের বাহিরে অ্যালাউ করবে। ওকে, এখন আমার কলয়েডোসমোটিক প্রেশারটা আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশারের এগেনস্টে কাজ করে। এখন কলয়েডোসমোটিক প্রেশার যখন হাইড্রোস্ট্যাটিক প্রেশারকে ওভারকাম করতে পারে না, তখন আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি থাকে এবং তারা ফ্লুইডটাকে আমার বডির বাহিরে, আমার ক্যাপিলারির বাহিরে যেতে দিবে। এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের এই যে প্রেশারটা ক্রিয়েট করতেছে, সেই প্রেশারের গ্রেডিয়েন্টে আমার ফিল্ট্রেশন ডিফিউশনটা হচ্ছে। সো আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার আমাদের প্রেশার গ্রেডিয়েন্ট এক্সার্ট করলো। এই প্রেশারের কারণে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো আছে তারা আমার এই পোর দিয়ে ফ্রি টিকেটে আমার ইন্ট্রাসেলুলার স্পেসে চলে যাচ্ছে। সিম্পল ডিফিউশন অ্যান্ড ফিল্ট্রেশন ডিফিউশনের মধ্যে পার্থক্য হলো, সিম্পল ডিফিউশনের মাধ্যমে যারা যায় তারা হচ্ছে লিপিড সলিউবল, ফিল্ট্রেশন ডিফিউশনের মাধ্যমে যারা যায় তারা হচ্ছে যে ওয়াটার সলিউবল। সিম্পল ডিফিউশনে সব সাইজেরই লিপিড সলিউবল সাবস্টেন্স ঢুকতে পারবে, বাট ফিল্ট্রেশন ডিফিউশনে 100 ডাল্টনের নিচের গুলা ঢুকতে পারবে। সিম্পল ডিফিউশনে আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কাজ করে, ফিল্ট্রেশন ডিফিউশনে আমার প্রেশার গ্রেডিয়েন্ট কাজ করে। অ্যান্ড সিম্পল ডিফিউশনে কোনো পোরে থাকে না, জাস্ট নর্মাল বায়োলজিক্যাল মেমব্রেন দিয়েই ঢুকে যাচ্ছে, আর আমার এখানে একটা পোরের দরকার হচ্ছে। আর আমার এই ফিল্ট্রেশন ডিফিউশন যেটা, এটা তাহলে কিসের উপরে ডিপেন্ডেন্ট? আমার এই ফিল্ট্রেশন ডিফিউশনটা ডিপেন্ডেন্ট হচ্ছে আমার পোরের সাইজের উপরে অ্যান্ড হচ্ছে আমার মলিকুলার সাইজের উপরে। মলিকুলার সাইজ যত ছোট হবে তত বেশি ফিল্ট্রেশন ডিফিউশন হবে, আর আমার পোরের সাইজ যত বড় হবে তত বেশি ফিল্ট্রেশন ডিফিউশন হবে। এটাই হচ্ছে যে ফিল্ট্রেশন ডিফিউশনের ডিপেন্ডেন্ট পার্ট। ওকে, তো আমি যদি ফিল্ট্রেশন ডিফিউশন আর অ্যাকুয়াস ডিফিউশনের যদি একটা কুইক সামারি দেই, সেক্ষেত্রে আমি এই পিকচারটার মধ্যে কি দেখতে পাচ্ছি, যেটা একটা বায়োলজিক্যাল মেমব্রেন যেখানে একটা অ্যাকুয়াস পোর আছে, আর এর এক্সট্রাসেলুলার স্পেসে আমার যে যে ড্রাগ পার্টিকেলগুলো আছে এদের মলিকুলার ওয়েট 100-এর নিচে অ্যান্ড এরা ওয়াটার সলিউবল। এরা হচ্ছে যে এখানে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে, প্রেশার গ্রেডিয়েন্টের কারণে আমার এই ওয়াটার সলিউবল সাবস্টেন্স যাদের মলিকুলার ওয়েট 100 ডাল্টনের নিচে, তারা এই পোর দিয়ে এন্টার করতেছে। ওকে, তো এন্টার করতেছে। আর এই পিকচারটাতে আমরা দেখতেছি এই জিনিসটা আসলে বেশি হয় আমাদের গ্লোমেরুলাসে, যেখানে আমার গ্লোমেরুলার মেমব্রেনকে ক্রস করি ইউরিয়াগুলো আমার ক্যাপিলারি থেকে গ্লোমেরুলার মেমব্রেনটাকে ক্রস করতেছে। ওকে, এই জায়গাটাতে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা একটু বেশি থাকে এই ক্যাপিলারিতে, কারণ হচ্ছে যে আমার যে অ্যাফারেন্ট আর্টারি এটা একটু বড় থাকে, আর মানে আউটলেট ইফারেন্ট আর্টারিটা একটু ছোট থাকে, যার কারণে আমার কলয়েডোসমোটিক প্রেশারটা এখানে
হাইড্রোস্ট্যাটিক প্রেশারের থেকে কম থাকে, যার কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের প্রভাবে আমার ইউরিয়া লাইক ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো আমার নেফ্রনের ভিতরে ঢুকতে পারতেছে। এছাড়া আমার এখানে কোনো এনার্জি অ্যান্ড ক্যারিয়ারের দরকার হচ্ছে না, সাথে হচ্ছে আমার এই জিনিসটা মেনটেন হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্টের কারণে। এটা ডিপেন্ড হচ্ছে যে সাইজ অফ পোর অ্যান্ড সাইজ অফ ড্রাগের উপরে। দিস ইজ দ্য কুইক সামারি অফ ফিল্ট্রেশন অর অ্যাকুয়াস ডিফিউশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সবার আগে যে কথাটা আমি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অনেক কঠিন কাজ করতেছে। সে একদম অ্যান্টি গ্র্যাভিটি, অ্যান্টি ন্যাচারের কাজ করতেছে। সেটা হলো, নর্মালি আমরা জানি যেখানে বেশি আছে সেখান থেকে একটা জিনিস কম যেখানে আছে সেখানে যেতে পারে, বাট আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তার উল্টা করতেছে। যেখানে আমার ড্রাগ পার্টিকেলগুলো কম, সেখান থেকে এই প্রোটিন, ক্যারিয়ার প্রোটিনকে ইউজ করে অ্যান্ড এনার্জি ইউজ করে সেই কম থেকে যেখানে বেশি আছে, হ্যাঁ, সেখান থেকে নিচ্ছে। ওকে, আমার যদি এটা এক্সট্রাসেলুলার স্পেস হয় অ্যান্ড এটা যদি ইন্ট্রাসেলুলার স্পেস হয়, এখানে আমার ড্রাগ পার্টিকেল কম, এখানে বেশি। এই কম থেকে এই বেশিতে যাচ্ছে এবং এটাতে হেল্প করছে আমাদের ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড ক্যারিয়ার প্রোটিন ইউজিং এনার্জি। এই ক্যারিয়ার প্রোটিন, ওকে, এখানে আমার এই যে ড্রাগ পার্টিকেল এর অ্যাকচুয়ালি ক্যারেক্টার হচ্ছে যে এটা ওয়াটার সলিউবলও হতে পারে আবার লিপিড সলিউবলও হতে পারে। সো এর ক্যারেক্টার নট ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে আমার অ্যান্টি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে ইউজ হচ্ছে। আমার এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রোটিন। এই প্রোটিন হচ্ছে যে ক্যারিয়ার প্রোটিন, যেটা ক্যারি করতেছে এই ড্রাগ পার্টিকেলগুলোকে এবং এনার্জি ইউজ করতেছে। এখন আমার এই প্রোটিনগুলোর মধ্যেও কিছু সিলেক্টিভিটি আছে। যেমন এই প্রোটিন কিন্তু একটা প্রোটিন সব ধরনের ড্রাগকে ক্যারি করতেছে না। যদি আমার এই প্রোটিনটা তৈরি হয়ে থাকে আলফা মিথাইল ডোপাকে ট্রান্সপোর্ট করার জন্য, তাহলে এ শুধুমাত্র আলফা মিথাইল ডোপাকেই ট্রান্সপোর্ট করবে, স্ট্র্যাপ্টোমাইসিনকে ট্রান্সপোর্ট করবে না। ওকে, সো আমার এই ক্যারিয়ার প্রোটিনটা তৈরি হয়েছে আলফা মিথাইল ডোপাকে ট্রান্সপোর্ট করার জন্য, আবার এই ক্যারিয়ার প্রোটিনটা তৈরি হয়েছে আমার স্ট্র্যাপ্টোমাইসিনকে ট্রান্সপোর্ট করার জন্য। এই জায়গাতে যেহেতু এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে হচ্ছে, সো অবশ্যই এটা একটা ইউনিডিরেকশনাল প্রসেস। অ্যান্ড যেহেতু এখানে ক্যারিয়ার প্রোটিন ইউজ হচ্ছে, একটা জিনিস একা একা যাবে আর একটা জিনিস কেউ নিয়ে যাবে, সো যে নিয়ে যাবে সেটাই তাড়াতাড়ি হবে, স্বাভাবিক ব্যাপার। ওকে, তো আমার এখানে যেহেতু ক্যারিয়ার প্রোটিন ইউজ হচ্ছে এবং ক্যারিয়ার প্রোটিন এনার্জি ইউজ করতেছে, সো এই প্রসেসটা খুবই ফাস্ট হবে। এবং এই পর্যন্ত যতগুলো প্রসেস আছে সবচেয়ে বেশি ফার্স্ট প্রসেস হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, এখন আমি জানি সিম্পল ডিফিউশন কিসের উপরে ডিপেন্ড হচ্ছে। আমরা বলতেছিলাম যে সিম্পল ডিফিউশনে আমার সিম্পল ডিফিউশনে এটা ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপরে, আর আমার ফিল্ট্রেশন ডিফিউশনটা ডিপেন্ড করে হচ্ছে যে প্রেশার গ্রেডিয়েন্টের উপরে। প্রেশার যত বেশি হবে তত বেশি ডিফিউশন হবে। আর আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টার ডিপেন্ড করে হচ্ছে স্যাচুরেশনের উপরে। স্যাচুরেশন যত বেশি হবে তত বেশি ক্যারি হবে। স্যাচুরেশন মানে হচ্ছে যে আমার এই যে ড্রাগ পার্টিকেলগুলো আছে এগুলো যখন প্রোটিনের সাথে বাইন্ড করে তখন এটা একটা এনজাইম হিসাবে ক্যারিয়ার হিসেবে ইউজ হয়। এই প্রসেসটাই হচ্ছে যে স্যাচুরেশন। তো এই স্যাচুরেশন যত বেশি হবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তত বেশি হবে। ওকে, তো আমরা এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা কুইক সামারি দিব। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কুইক সামারি হচ্ছে, এটা বায়োলজিক্যাল মেমব্রেন, এখানে লিপিড বাইলেয়ার আছে অ্যান্ড প্রোটিন আছে। প্রোটিনগুলো হচ্ছে ক্যারিয়ার প্রোটিন
এক একটা প্রোটিনের কালার আমি আলাদা আলাদা করে দিছি, কারণ হচ্ছে যে এটা স্পেসিফিসিটি আর সিলেক্টিভিটি বোঝানোর জন্য, যে আমার এটা যদি আলফা মিথাইল ডোপাকে, এই প্রোটিনটা যদি আলফা মিথাইল ডোপাকে ক্যারি করার জন্য তৈরি হয়ে থাকে, তাহলে সে শুধুমাত্র আলফা মিথাইল ডোপাকেই ক্যারি করবে। এটা যদি লিভোডোপাকে ক্যারি করার জন্য হয়ে থাকে, তাহলে এটা শুধুমাত্র লিভোডোপাকে ক্যারি করবে। অ্যান্ড এটা যদি স্ট্রাপ্টোমাইসিনের জন্য হয়ে থাকে, তাহলে এটা স্ট্রাপ্টোমাইসিনকেই ক্যারি করবে। সো এটা একটা সিলেক্টিভিটি ক্যারেক্টার অফ দ্য ক্যারিয়ার প্রোটিন। অ্যান্ড অলসো এটা যেহেতু অ্যান্টি গ্র্যাভিটিতে এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের সাবস্টেন্সকে ক্যারি করতেছে, সো অবশ্যই এটা একটা ইউনিডিরেকশনাল। আমার এখন সাইট যদি বলি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা অ্যাকচুয়ালি মেইনলি কোথায় কোথায় হয়, তো মেইনলি হয় হচ্ছে যে এটা একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার হয়ে থাকে, নিউরাল মেমব্রেনে, করেট প্লেক্সাসে, অ্যান্ড লিভার সেলে, তারপরে হচ্ছে যে বিলিয়ারি যে ক্যানেলগুলো আছে সেই সেলগুলোতে, অলসো জিআইটি ট্র্যাকে। জিআইটি ট্র্যাকে হচ্ছে যে আমাদের গ্লুকোজটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আমার জিআইটি ট্র্যাকে অ্যাবজর্ব হয়ে থাকে। দেন আমি এখানে আমার এনার্জি অ্যান্ড ক্যারিয়ার দুটোটাই ইউজ হচ্ছে, সো এটা ভ্যারি কুইক একটা প্রসেস। অ্যান্ড এটা অ্যান্টি এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে হয়ে থাকে, সো এটা ইউনিডিরেকশনাল। এটা ডিপেন্ড হয় হচ্ছে যে স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিন। এটা ক্যারিয়ার প্রোটিন, এখানে পার্টিকেলগুলো লাগতেছে, স্যাচুরেটেড হচ্ছে, যত বেশি স্যাচুরেটেড হচ্ছে তত বেশি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে। এটাই হচ্ছে যে এটার ডিপেন্ডেন্ট পয়েন্ট। ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে এটা হচ্ছে যে একটা বায়োলজিক্যাল মেমব্রেন, এখানে আমার ক্যারিয়ার প্রোটিন আছে, এবং এটা হচ্ছে যে এক্সট্রাসেলুলার স্পেস, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেস, এখানে আমার ড্রাগ পার্টিকেলগুলো আছে। ফ্যাসিলিটেড ডিফিউশনে যেটা হয়, এটা দেখে মনে হচ্ছে কি নিশ্চয়ই আমি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মতোই কিছু বলবো। অ্যাকচুয়ালি এটা কিছুটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মতোই, যেহেতু এখানে একটা ক্যারিয়ার প্রোটিন ইউজ হচ্ছে সাবস্টেন্সটাকে ট্রান্সপোর্ট করার জন্য। অ্যান্ড নট অনলি দ্য ক্যারিয়ার প্রোটিন, অলসো এটার ক্যারেক্টার হচ্ছে যে এটা সিলেক্টিভ। এটা যে জিনিসটাকে ক্যারি করবে সেই জিনিসটাকেই ক্যারি করবে, অন্য কোনো ড্রাগ পার্টিকেলকে ক্যারি করবে না। যদি আমার এই ক্যারিয়ার প্রোটিন ভিটামিন B12কে ক্যারিয়ার করে থাকে, তাহলে সে শুধু ভিটামিন B12কেই ক্যারি করবে, সে গ্লুকোজকে ক্যারি করবে না। আবার এ যদি গ্লুকোজকে ক্যারি করে থাকে, সে শুধু গ্লুকোজকেই ক্যারি করবে, ভিটামিন B12কে ক্যারি করবে না। তার মানে আমার ক্যারিয়ার প্রোটিনগুলো সিলেক্টিভ। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইউজ হয়ে থাকে, লাইক সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশনের মধ্যে সমস্যাটা হচ্ছে যে আমার ওয়াটার সলিউবল সাবস্টেন্স আমার শুধুমাত্র লিপিড সলিউবল সাবস্টেন্সগুলো অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হচ্ছে। বাট আমার ফ্যাসিলিটেড ডিফিউশনে হয় কি, এখানে আমার যে ড্রাগ পার্টিকেলগুলো আছে এদেরকে ক্যারিয়ার প্রোটিন ক্যারি করে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যদি এখানে বেশি থাকে, এখানে যদি কম থাকে, এই বেশি জায়গা থেকে কম জায়গাতে নিয়ে যাবে। আর এই যে নিয়ে যাচ্ছে, যেহেতু এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালংয়ে হচ্ছে, সো এখানে কোনো এনার্জির দরকার হবে না। অ্যান্ড বাট এখানে কিন্তু ক্যারিয়ার প্রোটিন ইউজ হচ্ছে, সো এটা একটা অবশ্যই একটা কুইক প্রসেস। বাট এটা এত বেশিও কুইক না যতটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কুইক। ওকে, অ্যান্ড যেহেতু এটা অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে, অবশ্যই এটা হচ্ছে বাই ডিরেকশনাল প্রসেস। আমি যদি এই পিকচারটাতে দেখি আর ফ্যাসিলিটেড ডিফিউশনের একটা কুইক সামারি দেই, তখন আমি এখানে দেখাচ্ছি যে আমার এই যে এগুলো, এটা হচ্ছে বায়োলজিক্যাল মেমব্রেন, অ্যান্ড এগুলো হচ্ছে যে ক্যারিয়ার প্রোটিন। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টকে ইউজ করে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ভিটামিন B12টা এই ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে সেলের ভিতরে এন্টার করতেছে। আবার আমার এখানে গ্লুকোজটা সেলের ভিতর থেকে বাহিরের দিকে এন্টার করতেছে। সো এটা হচ্ছে যে আমার ক্যারিয়ার প্রোটিনের সিলেক্টিভিটি, এবং এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য অ্যালংয়ে হচ্ছে, সো এখানে কোনো এনার্জি ইউজ হচ্ছে না।
বাট যেহেতু এখানে ক্যারিয়ার প্রোটিন ইউজ হচ্ছে, এখানে যেহেতু আমার ক্যারিয়ার ইউজ হচ্ছে, সো এটা অবশ্যই একটা কুইক প্রসেস। আর যেহেতু এটা অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে হচ্ছে, সো এটা একটা বাই ডিরেকশনাল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে, এই ডিফিউশনের মাধ্যমে যে ড্রাগ বা যে সাবস্টেন্সগুলো অ্যাবজর্ব হয়ে থাকে, তার মধ্যে ভিটামিন B12, ফ্যাট সলিউবল ভিটামিন, গ্লুকোজ অ্যান্ড টেট্রাসাইক্লিন, ফ্যাট সলিউবল ভিটামিন, গ্লুকোজ অ্যান্ড টেট্রাসাইক্লিন হচ্ছে যে এই ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে থাকে। অ্যান্ড এটা হচ্ছে যে ফ্যাসিলিটেড ডিফিউশনের একটা এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস খুবই ইন্টারেস্টিং একটা অ্যাবজর্ব করার প্রসেস। এখানে আমার কোনো ক্যারিয়ার থাকবে না অথবা কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে না। এখানে আমার সেল নিজের দায়িত্বে সাবস্টেন্সগুলোকে ইন্ট্রাসেলুলার স্পেসে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? এখানে আমার সেল হচ্ছে যে, এটা যদি আমার বায়োলজিক্যাল মেমব্রেন হয়ে থাকে, এই বায়োলজিক্যাল মেমব্রেনের এই পোর্শনটা ধরলাম এখানে একটা মাইক্রোফিলামেন্ট আছে, এই পোর্শনটা একটা সিউডোপোর তৈরি করবে। আর এখানে যদি আমার লিকুইড সাবস্টেন্সগুলো থাকে, তখন এই সিউডোপোর্টের ভিতরে লিকুইড সাবস্টেন্সগুলো ঢুকবে। দেন আমার বায়োলজিক্যাল মেমব্রেনটা এখান থেকে এটার সাথে বাইন্ড করে ফেলবে, আর এখানে একটা ভ্যাসিকল তৈরি হবে। আলটিমেটলি পিকচারটা হবে এরকম, মানে আমার এখানে একটা ভ্যাসিকল আছে যার ভিতরে আমার লিকুইড সাবস্টেন্সটা আছে, আমার বায়োলজিক্যাল মেমব্রেন ফিল হয়ে গেছে। এই যে এখানে যদি আমার লিকুইডটা থাকে তাহলে সেটা হবে হচ্ছে পিনোসাইটোসিস। আর যদি এখানে লিকুইড না থেকে সলিড কোনো কিছু থাকে, তখন সেটা হবে ফ্যাগোসাইটোসিস। ওকে, তাহলে একটা হচ্ছে পিনোসাইটোসিস আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস যখন আমার সাবস্টেন্সটা লিকুইড থাকবে, তখন আমার বায়োলজিক্যাল মেমব্রেন যখন লিকুইড সাবস্টেন্সকে ইনটেক করবে, তখন সেটা হবে পিনোসাইটোসিস। আর যখন সলিড সাবস্টেন্সকে ইনটেক করবে, তখন সেটা হবে ফ্যাগোসাইটোসিস। ওকে, এটা হচ্ছে যে এন্ডোসাইটোসিসের দুইটা প্রসেস। তাহলে আমার এন্ডোসাইটোসিসের জন্য কিছু কি দরকার আছে? কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট? অ্যাকচুয়ালি এখানে যেহেতু কন্ট্রাকশন, একটা সিউডোপোর তৈরি করার একটা প্রসেস আছে, আর আমরা জানি যে কন্ট্রাকশনের ক্ষেত্রে আমার ক্যালসিয়াম ইউজ হয়, সো এখানে আমার এই জিনিসটাই, প্রসেসটা কিন্তু ক্যালসিয়ামের উপরে অবশ্যই ডিপেন্ডেন্ট, ক্যালসিয়ামের উপরে ডিপেন্ডেন্ট। অ্যান্ড কন্ট্রাক্টাইল এলিমেন্ট, মাইক্রোফিলামেন্ট, কন্ট্রাক্টাইল এলিমেন্ট মাইক্রোফিলামেন্টের এরও দরকার আছে, এটার উপরে ডিপেন্ডেন্ট। তো একটা কুইক সামারি দেই। আমার এন্ডোসাইটোসিস সিউডোপোর্টের মাধ্যমে লিকুইডটাকে ইনটেক করলে সেটা হবে পিনোসাইটোসিস, যেখানে আমার ভ্যাসিকলের ভিতরে লিকুইড থাকবে। আর যদি সলিডটাকে ইনটেক করে, তখন সেটা হবে ফ্যাগোসাইটোসিস। এখানে আমার এনার্জির দরকার পড়তেছে, অ্যান্ড এখানে আমার এনার্জির দরকার পড়তেছে। আর হচ্ছে যে এটা ক্যারিয়ারও আমি বলতে পারি, কারণ যেহেতু সিউডোপোর্ট তৈরি হচ্ছে, সিউডোপোর্ট একটা ক্যারিয়ার হিসাবে আমি বলতে পারি। আর হচ্ছে যে এখানে আমার কন্ট্রাক্টাইল এলিমেন্ট, হ্যাঁ, মাইক্রো ফিলামেন্ট ইউজ হবে। ওকে, তো আমার এন্ডোসাইটোসিসে কী কী ড্রাগ অ্যাবজর্ব হবে? ড্রাগের মধ্যে অ্যাকচুয়ালি যেহেতু এখানে বড় ধরনের একটা এনগালফ সিস্টেম তৈরি হচ্ছে, সো এখানে অবশ্যই যে জিনিসগুলো ইনটেক করবে সেগুলো বড় সাইজেরই হবে। বড় সাইজের মধ্যে লার্জ প্রোটিন হইতে পারে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ হইতে পারে, ফ্যাট সলিউবল ভিটামিন হইতে পারে, অ্যামিনোগ্লাইকোসাইড হইতে পারে, অ্যান্ড অলসো টক্সিন হইতে পারে। এটা হচ্ছে যে টোটাল অ্যাবজর্পশন প্রসেসের একটা লিস্ট। সো আমি যদি সবগুলো প্রসেসের নাম হচ্ছে সিম্পল ডিফিউশন, ফিল্ট্রেশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ডিফিউশন অ্যান্ড এন্ডোসাইটোসিস।
এই প্রসেসগুলোর মাধ্যমে আমাদের ড্রাগ এন্টার করবে। সিম্পল ডিফিউশনের মধ্যে লিপিড সলিউবল ড্রাগ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালংয়ে এন্টার করবে। কোনো ক্যারিয়ার প্রোটিন আর কোনো এনার্জির দরকার নেই। টেম্পারেচার বাড়লে ডিফিউশনটাও বেড়ে যাবে, ট্রান্সপোর্টও বেড়ে যাবে। দেন হচ্ছে যে আমার ফিল্ট্রেশনটা হচ্ছে যে আমার কোনো ক্যারিয়ার প্রোটিন আর কোনো ক্যারিয়ার কোনো এনার্জি ছাড়া প্রেশার গ্রেডিয়েন্টের কারণে বায়োলজিক্যাল মেমব্রেনে ছোট ছোট অ্যাকুয়াস পোর দিয়ে আমার আন্ডার 100 ডাল্টনে মলিকিউলার ওয়েটের সাবস্টেন্সগুলো সেলের ভিতর ইন্টারসেলুলার স্পেসে ঢুকবে। এটা হচ্ছে যে ফিল্ট্রেশন। ইউরিয়া হচ্ছে এটার এক্সাম্পল। আর সিম্পল ডিফিউশনের এক্সাম্পল হচ্ছে যে পেইনকিলারগুলো। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আমার ক্যারিয়ার প্রোটিনের দরকার আছে। এটা একটু কিছু লাক্সারি টাইপের, এর সব কিছুই লাগবে। ক্যারিয়ার প্রোটিন লাগবে, এনার্জি লাগবে, কারণ কঠিন কাজও করতেছে, কঠিন এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে সাবস্টেন্সগুলোকে সে সেলের ভিতরে ঢুকাচ্ছে। ওকে, আর এর ক্যারিয়ার প্রোটিনগুলো সিলেক্টিভ। যে পার্টিকেলের জন্য ক্যারিয়ার প্রোটিন তৈরি হয়েছে শুধুমাত্র সেই পার্টিকেলকে সে ক্যারি করবে। ওকে, আর ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে যে এখানে আমার ক্যারিয়ার প্রোটিন থাকবে, বাট সে কোনো এনার্জি ইউজ করবে না। সে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থেকে লো গ্রেডিয়েন্টের মধ্যে সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট করবে। এখানে যেহেতু ক্যারিয়ার প্রোটিন ইউজ হচ্ছে বাট এনার্জি ইউজ হচ্ছে না, সো এটা একটা কুইক প্রসেস। এখানে যেহেতু ক্যারিয়ার প্রোটিন এবং এনার্জি দুটোটাই ইউজ হচ্ছে, সো এটা ভেরি কুইক প্রসেস। আর যেখানে এখানে দুটোটাই ইউজ হচ্ছে না, সো এটা একটা স্লো প্রসেস। অ্যান্ডোসাইটোসিস সেল নিজে সিউডোপোর তৈরি করে ড্রিঙ্ক করছে অ্যান্ড খাবার খাচ্ছে। ওকে, আমার যদি সলিড সাবস্টেন্সটাকে সে ইনটেক করে সেক্ষেত্রে এটার নাম হবে ফ্যাগোসাইটোসিস, আর লিকুইড সাবস্টেন্সটাকে ইনটেক করলে সেটা হবে পিনোসাইটোসিস। এটার মাধ্যমে আমার ফ্যাট সলিউবল ভিটামিন, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, লার্জ প্রোটিন, টক্সিন, অ্যামিনোগ্লাইকোসাইড এরা সেলের ভিতরে এন্টার করে। ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে আমার গ্লুকোজ এন্টার করবে, টেট্রাসাইক্লিন এন্টার করবে, তারপর ভিটামিন B12 এন্টার করবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আলফা মিথাইল ডোপা, লিভোডোপা, স্ট্রেপ্টোমাইসিন অ্যান্ড TGIT ট্র্যাকে গ্লুকোজ এন্টার করবে। ওকে, সো এইটাই হচ্ছে যে আমার অ্যাবজর্পশনের প্রসেসগুলো। এর মাধ্যমেই আমার পার্টিকেলগুলো সেলের বাহির থেকে সেলের ভিতরে ঢুকে এবং আলটিমেটলি ঢুকে হচ্ছে যে সার্কুলেশনে। ড্রাগ অ্যাবজর্পশনটার ডেফিনেশনটাই হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশনে ঢোকার যেই প্রসেসটা সেটা হচ্ছে অ্যাবজর্পশন। আর এই প্রসেসগুলো ফলো করেই অ্যাবজর্পশনটা হয়ে থাকে।